আমার মনে হয় যারা 2-4 বছরের মধ্যে চাকরিতে জয়েন করবে বা যারা অলরেডি জয়েন করেছে অল্প কিছু কয়েক বছর হয়েছে, চাকরি বলতে আমি এখানটায় প্রাইভেট কোম্পানির এমএনসির চাকরি বলছি বা একটু বড় কোম্পানির চাকরি বলছি, সরকারি চাকরি বলছি না, বা একেবারে যারা গিগ ওয়ার্কার তাদের কথাও বলছি না। মানে যারা সফটওয়্যার বা এরকম অফিসিয়াল ওয়ার্কের কাজকর্ম করে তাদের ক্ষেত্রে তাদের কথা আমি বলছি। অনেকের মনে হতে পারে যে এদের জীবন খুব ভালো, এরা যদি একবার কেউ হয়ে যায়, মানে বাড়িতে যদি আপনার কোনো ছেলে মেয়ে থাকে তারা হয়তো এরকম চাকরিতে জয়েন করবে বা করেছে, তো তারা বোধহয় জীবনে সেট হয়ে গেছে। কিন্তু তাদের জীবনে যে কি আসতে চলেছে সেই সম্পর্কে বলবার জন্য এই ভিডিওটা। আমি এখানে দুটো বিষয়ে আলোচনা করব। এক হলো ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আর দুই হলো তারা যে আয় করছে সেটা দিয়ে তার জীবন কেমন চলতে পারে। প্রথমেই বলি ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কী, যারা জানেন না তাদের জন্য। ওয়ার্ক আর লাইফ এই দুটোর একটা ব্যালেন্স। ওয়ার্ক বলতে আমরা যে চাকরি করি সেখানে, এবং লাইফ মানে আমাদের পার্সোনাল লাইফ। আর সেই জন্যই এই ভিডিওটাকে আমি রাখছি আমাদের ইয়োর কেরিয়ার অ্যান্ড লাইফ এই চ্যানেলের লাইফ বিষয়ক ভিডিওতে। অ্যাকচুয়ালি এটা দুটো মিক্স, কেরিয়ার এবং লাইফ। যে কেরিয়ারের ক্ষেত্রে ধরুন কেউ একজন চাকরি বাকরি পেয়ে গেল, চাকরি পাওয়ার পরে সে যখন চাকরিতে জয়েন করছে, তারা পড়াশুনো ভালো করেছে, ভালো জায়গায় চাকরি পেয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে চাকরির মধ্যে যখন জয়েন করছে জেনারেলি 9 ঘন্টার ওয়ার্কিং টাইম হয়, কিন্তু সেটা খুব একটা মানা হয় না বা মানতে পারা যায় না। এটা অনায়াসেই 10 ঘন্টা হয়, তার সঙ্গে যাতায়াত 10-12, কখনো কখনো তারও বেশি হয়। এবং রিসেন্টলি সমস্ত বড় যে সমস্ত কোম্পানির মালিক বা প্রতিষ্ঠাতারা আছেন তারা তো মোটামুটি বলতেই শুরু করেছেন যে না, আমাদের ওয়ার্কিং আওয়ার বাড়ানোর দরকার। যেমন ইনফোসিসের যিনি প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি, তিনি বলেছেন যে না, আমাদের 70 ঘন্টা করা উচিত। তিনি এটা নিয়ে বহুবার করেছেন, অনেক জায়গায় সমালোচিত হয়েছেন, তারপরেও তিনি বলছেন। রিসেন্টলি আর একটা জায়গায় তিনি বলেছেন যে 1986 সালে যখন আমাদের সাপ্তাহিক কাজের দিন 6 দিন থেকে 5 দিন হলো, সেটা নিয়ে তিনি খুব দুঃখ পেয়েছিলেন, যেরকমভাবে একদিন কমে যাওয়ার জন্যে। ওলার মালিক, তো ওলার মালিক তিনি বলেছেন যে না, আমাদের এখানটায় কাজের দিন বাড়ানো উচিত। তার সঙ্গে আরও তিনি অনেক কিছু বলেছেন যে না, আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে এরকম কোনো কিছু হয় না, এরকম মিথ ইত্যাদি ইত্যাদি। রিসেন্টলি আরও একজন কোনো একটা কোম্পানির মালিক, তিনি আবার বলেছেন 74 ঘন্টা, মানে 70 ঘন্টা, মানে ধরুন যদি 6 দিনের কাজ হয় তাহলে 12 ঘন্টা মতো, 6-12, তার থেকে 2 ঘন্টা কম। আর যদি 5 দিনের হয় তাহলে 14 ঘন্টা মতো অফিস টাইম, তার সঙ্গে যাতায়াতে ধরুন দিন আরও 3 ঘন্টা, 1.5-3 ঘন্টা, মানে হয়ে যাচ্ছে 17 ঘন্টা। আপনি 24 ঘন্টার মধ্যে 17 ঘন্টা অফিসের কাজ করুন। তো ওই তো গেল কেরিয়ার। এরপর লাইফটা কী হচ্ছে, যদি কেউ 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করে, 8 ঘন্টা ঘুম, 12 ঘন্টা প্লাস 8 ঘন্টা চলে গেল 20 ঘন্টা, 2 ঘন্টা যাতায়াতের জন্য রাখুন, চলে গেল 22 ঘন্টা, থাকে পড়ে 2 ঘন্টা, মানে আপনার জীবনের বাকি সমস্ত কাজকর্ম করার জন্য 2 ঘন্টা অবশিষ্ট। তো এই রকম ওয়ার্ক করে লাইফের আর কি ব্যালেন্স থাকবে? আমাদের তো মানে চাকরি বাকরি করতে হয় তো আয় করার জন্য, যাতে লাইফ বা সংসার চলে, তার জন্য কোনো সময় থাকবে না। এবং এটা অনেক জায়গায় অলরেডি হচ্ছে। যারা এরকম বড় কোম্পানিতে চাকরি করেন না তাদের তো অলরেডি এরকম হচ্ছে। আপনারা যদি একটু খোঁজ নিয়ে দেখেন, যারা এই ডেলিভারির কাজকর্ম করে বা অর্গানাইজ সেক্টরে কাজকর্ম করে, তাদের জীবন কিন্তু অনেকটাই খারাপ। মানে 12 ঘন্টা একটা জেনারেল ব্যাপার। তো এই ব্যাপারটা চলছে, এবং এটা যারা ভালো কোম্পানিতে চাকরি বাকরি করে তাদের জন্যও আসতে চলেছে এই একই অবস্থা। এর ফলে আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিন্তু মোটামুটি অবস্থা খারাপ হতে চলেছে। এটা কোম্পানিগুলোও চাইছে, তবে সব কোম্পানি চাইছে এরকম নয়। আমি যেখানে কাজ করি তারা ওয়ার্ক লাইফ ব্যালেন্সের পরে ভালোই জোর দেয়। অবশ্যই সেই জন্যে আমার এই কোম্পানিতে জয়েন করে প্রায় 9 বছর হয়ে গেছে, আমি সেখানেই কাজ করছি। আবার যেমন আরেকটা বড় কোম্পানি উইপ্রোর কোম্পানির যে কর্ণধার, তিনি আজকেই বলেছেন যে না, ওয়ার্ক লাইফ ব্যালেন্স আমাদের চাকরিতে খুব ইম্পর্টেন্স। এরকম অনেকেই আছে, মানে মিক্সড একটা ব্যাপার আছে, কিন্তু তার সত্ত্বেও 12 ঘন্টার বা 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হয়, আর তার সঙ্গে যাতায়াত এগুলো থাকে। তো এইভাবে কাজকর্ম করার পরে আমরা যে বেতনগুলো পাই, আজকে একটা রিপোর্ট দেখলাম যেখানটায় বলছে যে কলকাতাতে যারা আইটি কোম্পানিতে চাকরি করে তাদের বেতন মোটামুটি 6 লাখ টাকার একটু বেশি, ব্যাঙ্গালোরের ক্ষেত্রে 8.5 লাখ টাকা মতো। অর্থাৎ কলকাতার ক্ষেত্রে অ্যাভারেজ বেতন 50 থেকে 60,000 টাকা, আর ব্যাঙ্গালোরের ক্ষেত্রে ধরুন ওই 70,000 টাকার কাছাকাছি। এবার 70,000 টাকা আমি ব্যাঙ্গালোরের হিসাবটা দিই। ব্যাঙ্গালোরে যদি কেউ 70,000 টাকা দিয়ে থাকে, যারা এরকম চাকরি বাকরি করে, তাদের একটা স্ট্যান্ডার্ড রুম লাগবে,
আমি ধরে নিচ্ছি সে বিবাহিত এবং একটা বাচ্চা, দুটো বাচ্চার কথা আমি ভাবছি না। বাচ্চা হয়তো স্কুলে যায়, তার জন্যে মাসে না হলেও 10,000 টাকা তার মাসে স্কুল খরচ। একটা যে ঘর নেবে ব্যাঙ্গালোরের একটা 2 বেডরুম, না হলেও এখন 25,000 টাকা ঠিকঠাক জায়গায়, এই গেলে 35,000 টাকা। অন্যান্য খরচ দিয়ে 20,000 টাকা তো তার লাগবে, অর্থাৎ 55 থেকে 60,000 টাকা। এরপরে যদি তারপরে ডিপেন্ডেন্ট মানে মা বাবাকে দিতে হয় তাহলে তো তারও এক্সট্রা পয়সা লাগবে, মানে 60,000 টাকা তার খরচ। আয় 70 থেকে 75,000 টাকা হাতে থাকছে, মানে বাঁচছে হয়তো 15,000 টাকা, বেশি মেরে কেটে ধরলাম 20,000 টাকা, তার বেশি থাকবে না ব্যাঙ্গালোরের মতো জায়গার জন্যে। মানে আপনি যদি ভাবেন যে কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গ থেকে ব্যাঙ্গালোরে সেরকম একটা ভালো চাকরি পেয়ে গেছে তো হয়ে গেছে, সেটা কিন্তু সম্ভব নয়। 15-20,000 টাকা যদি থাকে, এবারে ধরুন একটা বাড়ি কাউকে যদি কিনতে হয়, বাড়ি কিনলে একটা বাড়ি তো নয়, এখানে ফ্ল্যাট, তো একটা ফ্ল্যাট কম করেও যদি হয় একটা 2 বেডরুমের ফ্ল্যাট ঠিকঠাক জায়গায় 60 লাখ টাকায় আজকাল আর পাওয়া যাচ্ছে না। পুরনোগুলো আমি বলছি, যেগুলো হয়তো 15-20 বছরের পুরানো, 70 লাখ টাকা ধরতে পারেন। আর যদি নতুন হয় তাহলে 90 লাখ থেকে 1,20,30 লাখ পর্যন্ত হবে। আমি কমেরটাই ধরলাম 70 লাখ টাকা, নতুন বা পুরনো একটা অ্যাভারেজ 70 লাখ টাকা ধরলাম ঠিকঠাক জায়গায় অ্যাপার্টমেন্টের মধ্যে। অ্যাপার্টমেন্ট না হলে একটু কম হবে, ধরুন 55-60-এ যাবে। তো আমি যদি 70 লাখ ধরে নিলাম তার মধ্যে 20 লাখ সে কোনোভাবে জোগাড় করে ডাউন পেমেন্ট করলো, 50 লাখ টাকা তার লোন হলো। 50 লাখ টাকার লোন কেউ যদি 20 বছর তার জন্য নেয় তাহলে 45,000 টাকার কাছাকাছি তার ইএমআই আসবে, এবং সে বুকিং করে সঙ্গে সঙ্গে সে সেখানে থাকতে পারবে না। তার মানে তাকে একটা সময়ের জন্য ঘর ভাড়াও দিতে হবে এবং তার সঙ্গে তার ইএমআইও দিতে হবে। তো তাহলে প্রথম দিকে তার ঘরের বাবদ খরচ হচ্ছে 45-25-70,000 টাকা, তো অলরেডি খুব কঠিন ব্যাপার। বা ধরে নিলাম সে ঘরে থাকাও শুরু করলো, রেডি টু মুভ ফ্ল্যাট নিয়েছে যেখানে সে ঢুকে গেল, তাহলেও তাকে 45,000 টাকা হয়তো মাসে ইএমআই দিতে হচ্ছে, এবং তার খরচ 45,000 টাকা যদি তার ইএমআইয়ে যায়, তার সঙ্গে স্কুল 10-55 অন্যান্য খরচ তার জন্য থাকছে তার হাতে ওই 15 থেকে 20,000 টাকা, যা দিয়ে ব্যাঙ্গালোরের মতো জায়গায় থাকা সম্ভব না। সেভিংস তো বাদই দিন। এরপরেও চাকরি যে সে মানে আমাদের দেশের এরকম প্রাইভেট কোম্পানির চাকরির কোনো ভরসা নেই যে আজকে আছে কালকে নেই, এরকম একটা ব্যাপার। তো তাহলে কি হবে? অর্থাৎ যারা ভাবছেন যে আমি চাকরি পাইনি বলে খুব সমস্যায় আছি, তারা একটা সমস্যায় আছেন, আর যারা এরকম চাকরি পেয়ে গেছে তারা কিন্তু অন্য সমস্যায় আছে। তো এরকমভাবে মিলে যারা এখনকার প্রজন্ম, যারা কম বয়সী, তাদের জীবন কিন্তু খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে চলেছে বা ইতিমধ্যেই যাচ্ছে। তো আমাদের জীবনের বা আমাদের এই ব্যাঙ্গালোর বা আমাদের যে সমস্ত এমএনসিতে চাকরি করা মানুষ, তাদের জীবন কম বেশি কেমন সেটা একটু জানানোর চেষ্টা করলাম। আমাদের কেরিয়ার এবং তার সঙ্গে লাইফ, তার ব্যালেন্স কেমন কি চলছে সেটাও জানাবার জন্যই ভিডিওটা। আপনার কি মতামত সেটা না হয় একটু কমেন্টে জানাবেন। এর থেকে কীভাবে উদ্ধার পাওয়া যায় আপনার কি মনে হয় সেটাও বলতে পারেন। আর আপনার কি মনে হয় যে আমাদের সরকারের এ ব্যাপারে কিছু করা উচিত? না হলে আমাদের মতো যারা আছেন মধ্যবিত্ত শ্রেণী, যারা পড়াশুনো করে চাকরি বাকরি পেয়েছে এরকম ভালো ভালো জায়গায়, প্রচুর পড়াশুনো করে তারপরেই সব জায়গায় চাকরি পায়, তাদের জীবন কি হতে চলেছে, কাজের সময়, আয়, সমস্ত কিছু মিলে, সেগুলো নিয়ে সরকারের কিছু করা উচিত না উচিত সেটা নিয়েও কমেন্টে বলতে পারেন। পরিস্থিতি কি আমি সেটা বললাম, এবং আমার ধারণা পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে, কারণ বেকারত্ব বাড়ছে এবং একজন চাকরি না করলে আর 5 জন সেই লাইনে দাঁড়িয়ে আছে। কম্পিটিশান বাড়ছে, বড় কোম্পানিগুলো বেশি কাজ করিয়ে কম পয়সা দেওয়ার যে মানসিকতা, এটা যে কোনো একটা জেনারেল ব্যবসায়িক মানসিকতা, সেদিকেই চলছে এবং চলেছে। এ ব্যাপারে সরকার সবসময় একটু ব্যালেন্স করে চলে, সেটা সরকার করছে কি করছে না সেটাও জানাতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। এই জাতীয় ভিডিও আরও জানার জন্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এরকম বিভিন্ন লাইফ এবং কেরিয়ার নিয়ে বিভিন্ন বিষয়ের ভিডিও আমি ভবিষ্যতেও করব। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। ভালো থাকবেন, দেখা হবে এরপরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।